এ আসলে জেনারেল সেক্রেটারি ছিল পিপল অ্যাকশন পার্টি নামে, পিএপি নামে একটা পার্টি ছিল তাদের। সো লি ওয়াং ইউ যখন ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়ে যায় সিঙ্গাপুরের, এবং সে প্রথম প্রথম মনে করলো সিঙ্গাপুর আসলে খুব ছোট একটা দেশ, এইভাবে ডেমোক্রেসি খুব খুব কষ্ট হয়ে যাবে এবং সার্ভাইভ করতে পারবে না তারা। তো তারা মালয়েশিয়ার সাথে এক হয়ে একটা একটা মালি একটা দেশ হবে, এবং এই মালি দেশটাই আসলে সিঙ্গাপুরও মালি দেশের একটা অংশ, মিন্স মালয়েশিয়ার একটা অংশ হবে 1963 থেকে। এবং এটা প্রথমবারের মতো হয়ে যায়, মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুর মার্চ করে ফেলে, এবং তখন সিঙ্গাপুর আসলে মালয়েশিয়ার এই একটা সিটি অথবা স্টেট এমন একটা জায়গা বলে ঘোষণা করে দেয়। কিন্তু আসলে জনগণের কাছে এটা তেমন ভালো লাগেনি, এবং দেখা যাচ্ছিল সিঙ্গাপুরের মালয়েশিয়ান লোকদের কাছেও তেমন একটা ভালো, কারণ 1964 দিকে মালয়েশিয়াতে আবার ইলেকশন হয়, এবং মালয়েশিয়াতে ইলেকশন হচ্ছিল, এবং সিঙ্গাপুরের পিএপি পার্টি মালয়েশিয়াতেও ইলেকশন করবে বলে ঘোষণা দিচ্ছে। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে কি ওনারা এখানে ছোট্ট একটা পার্টি, এটা আবার আমাদের দেশেও আসি এখন ইলেকশন করবে, এটাও ওরা মেনে নিতে পারে না। এবং পাশাপাশি দেখা যাচ্ছে মালয়েশিয়ান লোকরা সিঙ্গাপুরিয়ান যেসব লোকজন আছে ওদেরকে তেমন খুব ভালো চোখে দেখতেছিল না, খুব নিম্ন মানে খুব ছোট চোখে দেখতো। সব জায়গা থেকে মালয়েশিয়ানরা একটু ভালো একটু সুবিধা পেত, সিঙ্গাপুরিয়ান যেসব লোকজন ছিল, চাইনিজ ছিল, এদেরকে খুব ভালো একটা চোখে দেখা হচ্ছিল না। তো এখানে কেমন জানি মালয়েশিয়ানদেরকে মালয়েশিয়ান বলে একটু গণনা করা হচ্ছিল। They want a Malay Malaysia where the Malays are on top, in charge of everything. We wanted gradually, not immediately, a Malaysian Malaysia where as citizens we share the burden and the rewards. এবং সিঙ্গাপুরিয়ানদেরকে মালি বলেই গণনা করা হচ্ছিল, যার কারণে দোনো পক্ষ আসলে অসন্তুষ্ট ছিল। এইসব জনগণের যখন চাচ্ছিল তখন দেখা যাচ্ছে 1964 সালের দিকে এই সিঙ্গাপুরের এবং মালয়েশিয়ার ভিতর লোকজনের ভিতর আস্তে আস্তে কৌশল মারামারি বিভিন্ন ধরনের ক্রাইম অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যায়। Each other, so I wedged my soldiers in between them and we fired a few tear gases. তো এটা যখন খুব পরিমাণে বেড়ে গিয়েছিল তখন 1965 সালের দিকে সিঙ্গাপুর আবারও সেপারেট হয়ে যায় মালয়েশিয়া থেকে, ওরা নিজস্ব একটা দেশ বলে ওরা নিজেদেরকে গণনা করা শুরু করে, এবং তখনই সৃষ্টি হয় দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর। এখন তো রিপাবলিক অফ সিঙ্গাপুর হয়ে গেল, সিঙ্গাপুর আলাদা একটা কান্ট্রি হয়ে গেছে, কিন্তু এখনো ব্রিটিশের অনেকটুকু আর্মি, অনেক ট্রুপস সিঙ্গাপুরের মধ্যে ছিল অলরেডি। তারপর ব্রিটিশের খুব বেশি না, খুব অল্প সংখ্যক কিছু ট্রুপস এখনো সিঙ্গাপুরের মধ্যে ছিল, যার কারণে সিঙ্গাপুরের লোকজনেও এটা অনেক সুবিধা পেত, সিঙ্গাপুরের লোকজনের কাছে অনেক জব ছিল এই কারণে। কিন্তু 1967 দিকে ব্রিটিশ অ্যানাউন্স করে যে ওরা পুরা সব কিছু নিয়ে বন্ধ করে চলে যাবে সিঙ্গাপুর থেকে, এটা পুরোটাই এখন সিঙ্গাপুর কন্ট্রোল করবে। তো এই অবস্থায় সিঙ্গাপুরের কাছে কোনো ধরনের সেলফ ডিফেন্স ছিল না, ওদের নিজস্ব কোনো আর্মি নেই, এবং খুব ব্রুটাল অবস্থা, চারিদিকে বাজে অবস্থা। এই অবস্থায় তো যদি ব্রিটিশও চলে যায় তো সিঙ্গাপুর আসলে নিজেকে নিজের কান্ট্রিকে ওরা ডিফেন্ড করতে পারবে না, ওদের কোনো, যার কারণে ওদের কোনো আর্মিও ছিল না। তো লি ওয়াং ইউ তখন ব্রিটিশ আর্মির প্রধান ছিল, ওনার কাছে যায় এবং ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে আমাদের সাথে আরও কিছুদিন থাকেন, আমি আমার দেশটা একটু গুছাই নিই, এমন একটা রিকোয়েস্ট হয়। তো যার কারণে 1971 দিকে ব্রিটিশ অ্যানাউন্স করে যে আমরা 1971 সালের দিকে আমরা পুরোদমে সিঙ্গাপুর ছেড়ে চলে যাব। এর মধ্যে তখন সময় ছিল 1967, মানে 4 বছরের মতো সময় ছিল লি ওয়াং ইউর কাছে তার দেশকে পুরোদমে মিন্স পুরো স্ট্রাকচার তৈরি করতে। একটু চিন্তা করে দেখা যায় তাহলে দেখেন এমন একটি দেশ যে দেশের খুবই বাজে অবস্থা, চারিদিকে ট্রাজেডি, এবং মাত্র এখনই এই দেশটা আলাদা হয়ে গিয়েছে মালয়েশিয়া থেকে, এবং চারিদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, সবকিছু ভাঙা পড়ে আছে, চারিদিকে ক্রাইমস বাড়তেছে। এই অবস্থা থেকে সিঙ্গাপুরের লি ওয়াং ইউর কাছে মাত্র 4 বছর আছে, এদের নিজস্ব কোনো রিসোর্স নাই, নিজস্ব কোনো বিদ্যুৎ উৎপাদন কোনো কিছুই ছিল না। এইখান থেকে শুরু হয় লি ওয়াং ইউর স্টোরি। আসলে সিঙ্গাপুর আজকে আমরা যা দেখতেছি উনি এখান থেকে শুরু করেন। এর প্রথম একটা দেশকে এইভাবে তো তাড়াতাড়ি ডেভেলপ করা যায় না, উনি প্রথম যেটা করলেন উনি আশেপাশের দেশগুলো দেখলেন, গিয়ে ওদের সাথে জিও পলিটিক্যাল প্রবলেম ছিল ওদেরকে সলভ করলেন। ওনার চিন্তা ছিল আশেপাশের দেশগুলোর সাথে আগে ভালো মতো সম্পর্ক তৈরি করা।
1967 দিকে উনি এশিয়ান নামে একটা সিনেমা তৈরি করেন, পার্টি ধরেন একটা তৈরি করেন। যে 5টা দেশ ছিল, এর মধ্যে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন এবং সিঙ্গাপুর। এই চুক্তি আসলে এই 5টা দেশের 2টাই চুক্তি ছিল, তেমন বেশি চুক্তি ছিল না। এরা একজন অপরজনের সাথে সোশিয়াল, টেকনিক্যাল, এডুকেশন ফিল্ড, এগুলো ইকোনমিক্স, এগুলো শেয়ার করবে। এবং দ্বিতীয় যেটা ছিল রিলিজন, পিস, স্টেবিলিটি, এগুলো শেয়ার করবে। মানে এটা হচ্ছে আবার আমার দেশের কোনো আর্মির দরকার নেই, তার জন্য উনি সেকেন্ড যে কাজটা করে থাকে, ওনার দেশের একটা ন্যাশনাল সার্ভিস বলে একটা সার্ভিস শুরু করে। দেশের যে কোনো ইয়াং ছেলে যার বয়স 16 বছর এবং 16 থেকে 18 বছরের ভিতরে যেসব ইয়াং ছেলে ছিল, তাদের অবশ্যই হয়তো আর্মি, নয়তো পুলিশ ফোর্স, নয়তো ডিফেন্স, নয়তো ন্যাশনাল সার্ভিস, নয়তো আপনার নেভি, ধরেন ডিফেন্স সিস্টেমে যা যা আমাদের অনেকই থাকে, সবগুলোর মধ্যে আপনার মিনিমাম কিছু দিনের জন্য হলে, কিছু বছরের জন্য হলে আপনার জয়েন করতে হবে। 3 নম্বর যে উনি স্টেপটা নিয়েছিলেন তার মধ্যে ছিল 3 নম্বর, এবং প্রত্যেকটা দেশের জন্য এটা অনেকই ইম্পর্টেন্ট, এডুকেশন খুবই কম্পালসারি করে দিয়েছে। প্রাইমারি এবং কলেজের জন্য এডুকেশন খুবই কম্পালসারি তাদের দেশের জনগণের জন্য, এবং খুব সুন্দরভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো তৈরি করা হচ্ছিল। এবং খুব অল্প পরিমাণে, একদম ফ্রি বললেই চলে, এই পরিমাণে একটা টাকা নেওয়া হচ্ছিল, একটা বেতন দেওয়া হচ্ছিল স্কুল কলেজে। এবং আস্তে আস্তে দেখা যায় এটা খুব ভালো একটা ফিডব্যাকও সিঙ্গাপুর করবে। আসলে যে কোনো দেশের ডেভেলপ একটা কান্ট্রির মধ্যে ডিফারেন্স কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই শিক্ষাটাই প্রথম আপনার চোখে বেশি। এটা আপনি দেখেন একটা ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আমাদের পার্থক্য শিক্ষাও যেমন আছে, তার পাশাপাশি হাতের কাজও শিখতে। আসলে হাতের কাজ এমন না যে এটা খুব ছোট করে দেখেন, এবং সবচেয়ে কোনো কাজকেই আপনার কাজ হিসাবে এবং এটার প্রতি একটা গবেষণা থাকতে। আমাদের দেশের যেমন মানুষের সব ধরনের কাজ কিন্তু করতে চাই, নিজের কাজ নিজে করবো না, লোকরা বড় কাজ করবে এমন একটা চিন্তা ভাবনা আমাদের দেশের কাজ। কিন্তু এটা সিঙ্গাপুরের মধ্যে ছিল, উনি তখন বলেছে আমাদের দায়িত্বগুলো, আমাদের কাজ যেগুলো আছে, এছাড়াও আমাদের ছোটখাটো যেসব কাজ আছে এগুলো আমাদের নিজেদের করতে হবে, আমাদের দায়িত্ব বসে আমাদেরকে কাজ করতে হবে। আমরা 4 নম্বর যে স্টেপটা ছিল, এটা ছিল মাল্টি রেশিয়াল নেশন। সিঙ্গাপুর আসলে উনি জনগণের সামনে গিয়ে এই একটা স্পিচ দেয় যে সিঙ্গাপুর আসলে আমাদের কোনো ধর্ম নিয়ে হচ্ছে না, সিঙ্গাপুর কোনো ভাষা নিয়ে হবে না, সিঙ্গাপুর কোনো চাইনিজের না, সিঙ্গাপুর কোনো মালয়েশিয়ান না, সিঙ্গাপুর কোনো কালচার নিয়ে তৈরি হচ্ছে না, সিঙ্গাপুর সবার। সিঙ্গাপুর উনি তখন বলেন পুরো পৃথিবীর সামনে আমরা একটা এক্সাম্পল হিসেবে দাঁড়াবো, এখানে সব ধরনের মানুষ একসাথে থাকবে, সব ভাষার মানুষ একসাথে থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক, সবাই সেম রেশিওতে সবাইকে গণনা করবে। Malays 43%, Malays, Dayaks, Dusun, Burus. Chinese 41%, Indians 10%, the others, Eurasians, Ceylonese and so on. And I say we got to work with each other. No group can oppress the other. We work together. And you want Singapore to remain a sane, stable place. ওটা আসলে ইজি, সবাই খুব ইজিলি সুন্দরভাবে আমরা বসবাস করবো, জীবন যখন চাচ্ছিলেন সবাই আমার কথা শুনে করার জন্য জনগণের মধ্যে এটা নিয়ে চিন্তা হতে পারে একটা বিষয় থাকতে পারে। কারণ এখানে জনগণ বলতে এখানে মালয়েশিয়ান আছে, চাইনিজ আছে, বিভিন্ন ধর্মের আছে, বিভিন্ন কালচারের আছে। তো তখন এই ভেদাভেদ যাতে না হয় জনগণের, এটা একটা পলিসি শুরু করে, সেই পলিসিটার নামকরণ করা হয় এথনিক ইন্টিগ্রেশন পলিসি, এটা শর্ট ফর্মে বলা হয় EIP। উনি তো বিল্ডিংগুলির মধ্যে এথনিসিটি অলরেডি ডেভেলপ করেছিলেন। এছাড়াও রিচুয়াল হারমোনি ডে নামে একটা সরকারি ছুটি ঘোষণা করেন। এটা হচ্ছে স্কুল, কলেজ, এইসব বাচ্চাদের জন্য, যারা পড়ালেখার মধ্যে আছে, যেসব স্টুডেন্ট আছে এদের জন্য। এদের কি করবে, এটা আসলে রিচুয়াল ডেটা 21 জুলাইতে হয়। এই দিনে স্কুলের বাচ্চারা অন্য ধর্মের কস্টিউম পরে স্কুলে যাবে। যেমন সাপোজ আমি হিন্দু, আমি মুসলিম ড্রেস পরে যাব, আমার বন্ধু মুসলিম ও হিন্দু ড্রেস পরে যাচ্ছে, মানে এমন সবাই সব ভিন্ন ভিন্ন ড্রেস পরে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, উনি কিন্তু খুব ছোট ছোট জিনিস, এগুলো বলতে গেলে পয়েন্টগুলো খুবই ছোট, যে কোনো দেশে এগুলো পালন করা আসলে আমার মতে সব দেশে পালন করা উচিত। তো উনি ছোটবেলার থেকে সবাইকে এগুলো কিন্তু খুব ছোট ছোট সেকুলারিজম, ডাইভার্সিটি, তারপর ইউনিটি, এগুলোর এইসব যে প্রিন্সিপালগুলো আছে বাচ্চাদেরকে একদম শুরু থেকে
উনি এদেরকে কীভাবে পালন করতে হয় এটা শিখে ফেলতেছে। এখন উনি আমাদের 5 নম্বর পয়েন্টটা আমরা বলতে চাই। ওনার 5 নম্বর পয়েন্টটা ছিল আসলে উনি একটা ক্লিনিং কান্ট্রি করবে। তো যার কারণে উনি অনেকগুলো ডিসিশন নেয়। এর মধ্যে 1 অক্টোবর 1988 সালে ওনার এই একটা ক্যাম্পেইন শুরু করে ক্লিনিং সিঙ্গাপুর নাম দিয়ে। তো এই ক্যাম্পেইনটা এমন না যে আমরা কিছু ঝাড়ু নিলাম, কিছু ময়লা ফেলাইলাম, আবার এগুলোকে ক্যামেরার সামনে তুললাম, আবার সেম জায়গায় ময়লা থাকবে, এমন কিছু না। এগুলো লোক দেখানো ক্যাম্পেইনিং ছিল। On 1st October 1968, a nationwide Keep Singapore Clean campaign was launched by the Prime Minister. We have built, we have progressed, but there is no hallmark of success more distinctive and more meaningful than achieving our position as the cleanest and greenest city in South Asia. এটা আসলে ছিল ওনার উদ্দেশ্য ছিল যে দেশে কোনো ধরনের ময়লা থাকতে পারবে না, দেশে কোনো ধরনের অপরিষ্কার কিছু থাকতে পারবে না। এই কারণে উনি অনেকগুলো স্টেপ নিয়েছেন, যেমন প্রত্যেকটা বাসার সামনে উনি ব্লু কালারের কিছু বিন দিয়েছিলেন বড় বড়। তারপরে অনেকগুলো ক্লিনিং এজেন্সি ছিল, ওদেরকে সরকারের প্রশাসনের আন্ডারে নিয়ে আসছিলেন। 1968 থেকে 1988 পর্যন্ত মানে প্রতি 2 বছর পর এই ক্যাম্পেইনটা চালু, এবং ওইখানে প্রায় আস্তে আস্তে দেখতে দেখতে মানে সবাই এই ক্যাম্পেইনের উপর একটা এনজয়েবল, একটা আনন্দময় ওদের মধ্যে উল্লাস বা ফিল করে, এবং যার কারণে সবাই কোনো ধরনের ময়লা ফেলে না এবং ময়লা পরিষ্কার করে রাখে। এছাড়াও অনেক ধরনের ফাইন, অনেক ধরনের রুলস এর মধ্যে আছে। যেমন আপনি যদি কোনো ধরনের ময়লা ফেলেন রাস্তার মধ্যে, অথবা কোনো ধরনের থুতু ফেলেন, অথবা অন্য যে কোনো যদি অফেন্সিভ যেমন স্মোকিং করেন, এইসব যদি করে থাকেন তাহলে প্রথমবারের জন্য আপনাকে $1000, সেকেন্ডবারের জন্য $2000, থার্ড টাইম যদি এরকম আপনাকে ধরা পড়ে ক্রাইম করতে, মিনস ওদের দেশে এটাকে ক্রাইম বলে গণনা করা হয়, এমন যদি হয় তাহলে আপনাকে থার্ড টাইমে $10,000 সিঙ্গাপুরিয়ান ফাইন দেওয়া হবে। এছাড়াও 3 জানুয়ারি 1992 সালের দিকে এই গাম জাতীয় যত ধরনের বড় জিনিস অথবা চকলেট আছে গাম জাতীয়, এই চুইংগামগুলোকে উনি পুরো দমে ব্যান করে দিয়েছিলেন। এটা কোনো ধরনের চুইংগাম আমাদের সিঙ্গাপুরের মধ্যে অ্যালাউ না। কোথাও বলেন, পাবলিক বলেন, প্রাইভেট বলেন, এটা টোটালি অ্যালাউ না, এটা ফুল বন্ধ করে দিয়েছিলেন। এছাড়াও উনি হ্যাপি টয়লেট সামথিং নাম দিয়ে আরও একটা ক্যাম্পেইন করেছিলেন, যে যেসব টয়লেটগুলি আপনার রোডে এবং বিভিন্ন স্ট্রিটে ছিল, এগুলো যাতে হ্যাপি টয়লেট নামটা এই জন্য দেওয়া হয়েছিল, এগুলো যাতে মানুষ নিজেই, জনগণ যাতে নিজেই এগুলো টেক কেয়ার করে, এগুলো পরিষ্কার রাখে। এখানে আরেকটা সিঙ্গাপুরে প্রবলেম ফেস করতেছিলেন তখন, এটা ছিল 6 নম্বর পয়েন্ট, স্লামস বলতে ধরেন কোনো বাসা ছিল না। আসলে মাত্রই ওরা যুদ্ধ এবং বিভিন্ন ডাইভার্সিটি, বিভিন্ন প্রবলেম থেকে ওরা উঠছিল, যার কারণে কোনো বাসা অথবা প্রপার কোনো বিল্ডিং ছিল না। তো এখানে গভর্নমেন্ট নিজে থেকে বিল্ডিং তৈরি করে দিয়েছিল, এবং প্রায় 26,000 ফ্যামিলি ওরা বাসস্থান তৈরি করে দিয়েছে এবং সরকারিভাবে। এখনও যদি আপনি দেখেন প্রায় সিঙ্গাপুরে 80% পর্যন্ত লোকজন তারা সরকারি যেসব বাসস্থান আছে ওগুলোর মধ্যে বসবাস করতেছে, যার কারণে ওই টাইমে সিঙ্গাপুরের মধ্যে ওই টাইম থেকে এখন পর্যন্ত যদি দেখেন খুব কম সংখ্যক আপনি হোমলেস, যাদের কোনো বাসা নাই, রাস্তায় থাকে যারা, এরকম মানুষ খুব কম দেখবেন। তারপরেও 2023 অথবা 2022-এর দিকে একটা রিপোর্টে আছে, আমি রিপোর্টটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওতে। এই রিপোর্টের মধ্যে বলা গেছে প্রায় পুরো সিঙ্গাপুরে এখন পর্যন্ত ওদের 616 না 661 মানুষ, ওদের পুরো দেশের মধ্যে 661টা মানুষ পাওয়া গিয়েছে যাদের কোনো বাসা নেই, এবং গভর্নমেন্ট এটার উপরেও কাজ করতে যে 661 জনকে কীভাবে বাসা দেওয়া যায়। এবং এর মধ্যে গভর্নমেন্ট কিন্তু এখনও যদি আপনি দেখেন সিঙ্গাপুরের মধ্যে সব বড় বড় হাই স্কুল বা যেসব বিল্ডিংগুলো আছে এগুলো সবগুলি কিন্তু গভর্নমেন্ট দ্বারা তৈরি, কারণ গভর্নমেন্ট চাই জনগণ এখানে থাকুক, ওরা সুন্দর মতো চলবে। এরপরে প্রবলেম যেটা ফেস করবেন উনি বিভিন্ন জায়গায়, আমাদের 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, উনি দেখলেন বিভিন্ন জায়গায় লোকজন বাইরে বসে সব দোকানদারি করতেছে, বিভিন্ন জায়গায় হাইজেনিক ছাড়া, কোনো ডিসিপ্লিন ছাড়াই লোকজন সব কিছু বিক্রি করা শুরু করবে, কারণ দেশের মধ্যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা যখন, তো এটা আসলে তখন ওদের কিছু উঠাইও দেবেন আপনি, অথবা ওদেরকে বন্ধ করে দেবেন, তাও পারতেছে। যার কারণে সিঙ্গাপুরের গভর্নমেন্ট তখন কী করেন, তখন নতুন একটা আরবান প্ল্যান করলেন,
যে সব হকার্স আছে সব হকার্সকে নিয়ে উনি আলাদা একটা মার্কেট করে দিলেন। প্রত্যেকটা জায়গায় এরকম ছোটো 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 হকার্সদের জন্য মার্কেট করে দিলেন, যেখানে শুধু মার্কেটে আপনার হকার্সরাই লাভবান হবে। এই জন্য রাস্তার মধ্যে কোনো ধরনের রোডের মধ্যে কোনো ধরনের হকার্স থাকবে। এরপরে শহরের যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, শহরের ভিতরে যেসব ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস এবং সব ইন্ডাস্ট্রিয়াল টাইপের জিনিসগুলোকে উনি শহর থেকে বাহিরে নিয়ে স্থাপন করলেন। এরপরে উনি যেসব ফার্ম আছে শহরের ভিতরে, যেমন পিগস এবং চিকেন, ডাক, এগুলো যে ফার্মগুলো ছিল এগুলোকে উনি শহরের বাহিরে খুব সুন্দর করে ওইখানে ফার্ম করে দিলেন। এবং এগুলো সব গভর্নমেন্টের খরচে কিন্তু করতেছেন, ওইগুলো কিন্তু জনগণের ব্যবসার জনগণের হতে পারে, কিন্তু খরচ কিন্তু গভর্নমেন্টেই করতেছে। এরপরে উনি যেসব নদী ছিল, যেসব লেক ছিল, এগুলোকে পুরো দমে পরিষ্কার করে ফেলেছিলেন। Less dependent. At that time, I did not believe I could be totally independent, but less dependent on Malaysian supplies. So the quest began for water independence. 8 নম্বর পয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট হেলথ কেয়ারের দিকেও অনেক কিন্তু ফোকাস করেছিল পরের পর, যার কারণে দেখা গেছে ওদের প্রাইভেট এবং পাবলিক দুটোটা হেলথ কেয়ারে কিন্তু প্রাইস আপনি বলতে গেলে খুব কম মাত্রায় আপনি চিকিৎসা পাবেন। তার কারণে তখন সিঙ্গাপুরের গভর্নমেন্ট তখনকার আমাদের যেসব গভর্নমেন্ট হসপিটাল ছিল ওগুলোর মধ্যে হাজার হাজার বেড আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যার কারণে রোগী আসলে ওদেরকে ভালোভাবে চিকিৎসা দিচ্ছে। এছাড়াও মেডিসেফ, মেডিশিল্ড এবং মেডি ফান্ডস নামে অনেক ধরনের স্কিম বের করে দিয়েছিলেন, যারা যাতে জনগণ যাতে ইজিলি এইসব চিকিৎসাগুলো নিতে পারে। এরপর সিঙ্গাপুরের আরেকটা প্রবলেম যেটা ফেস করেছিল তখনকার আমাদের, এটা ছিল হচ্ছে ট্রান্সপোর্টেশন। এরপর সিঙ্গাপুর, আমার 8 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন। সিঙ্গাপুর যখন একটা ছোট্ট একটা দেশ, আসলে আমি তো আগেও দেখিয়েছি, আপনি ম্যাপের মধ্যে যদি দেখবেন খুব ছোট্ট একটা দেশ, এটার মধ্যে যদি আমি এখন প্রচুর পরিমাণে জনগণ যদি প্রচুর পরিমাণে গাড়ি ওন করা শুরু করে, গাড়ি কেনা শুরু করে, অথবা ট্রান্সপোর্টেশন যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে এখানে জনগণ থাকতে পারবে না, আর এখানে শুধু রাস্তায় বানায়। তো যার কারণে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ গাড়ি কেনার জন্য, এবং এটা ওয়ার্ল্ড রেকর্ডও হয়েছে 2018 সালে থেকে। সিঙ্গাপুরের মধ্যে খুব লিমিটেড কিন্তু গাড়ি আছে, এবং ধরেন এখানের মধ্যে 10,000 গাড়ি আছে, আপনার আবার গাড়ি কেনার ইচ্ছে হচ্ছে, আপনি চাইলেও গাড়ি কিনতে পারবেন। ওই 10,000-এর মধ্যে যে কোনো একটা গাড়ির বের হয়ে যেতে হবে ওদের লাইসেন্স থেকে, অথবা ওদের যে সিস্টেম আছে, তারপরে গিয়ে আপনি রিঅ্যাপ্লাই করে রাখবেন, তারপরে গিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন। এছাড়া এখন যদি গাড়ির দাম এত বেশি হয়েছে, তাহলে পাবলিক ট্রান্সপোর্টে জনগণ হচ্ছে। সিঙ্গাপুর পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে ক্লিনেস্ট পাবলিক ট্রান্সপোর্টেশন বলে ওয়ার্ল্ডের মধ্যে একটা রেকর্ড পেয়েছে। যার কারণে আপনি দেখবেন সিঙ্গাপুরে, এবং খরচও যেটা হয় ওদের পাবলিক ট্রান্সপোর্টে, এটা বলতে গেলে একদম খরচ নাই বললে চলে, খুব কম খরচে জনগণকে আপনারা এই সার্ভিস দিয়ে থাকেন। এর মধ্যে আপনি যদি দেখেন বাস আছে, মেট্রো আছে, ট্যাক্সি আছে, এর মধ্যে সবচেয়ে কম খরচ হচ্ছে মেট্রো এবং ট্যাক্সি বাসের। এখন পর্যন্ত আমি যা কিছু আপনাদেরকে বলেছি, তো আপনাদের মনে হয়তো এটা আসতে পারে যে গভর্নমেন্টের কাছে আসলে এত টাকা থেকে আসছে, উনি খুব অল্পতে চিকিৎসা দিচ্ছে, খুব অল্পতে শিক্ষা দিচ্ছে জনগণকে, ট্রান্সপোর্টেশন যাতায়াত খরচ খুবই কম, তারপরে বাসা, ওদের যে বেসিক যেসব নিডস আছে এগুলো খুব অল্প প্রাইসে দেওয়া হচ্ছে। তো গভর্নমেন্টের কাছে এত টাকা আসলো করতে হবে, অথবা এত টাকা হচ্ছে করতে হবে। তো আপনি যে গভর্নমেন্ট কি এখন জনগণ থেকে ট্যাক্স বেশি নিচ্ছে, অতিরিক্ত ট্যাক্স নিচ্ছে, যার কারণে গভর্নমেন্টের কাছে এত টাকা আসতেছে। আপনি যদি দেখেন ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, যেমন আপনি যদি সুইডেনকে দেখেন, অস্ট্রেলিয়াকে দেখেন, এরা 57-55% পর্যন্ত ট্যাক্স নিয়ে থাকে। তো সিঙ্গাপুর গভর্নমেন্টও কি ঠিক তেমন করতেছিল? আসলে কিন্তু তা না। সিঙ্গাপুর গভর্নমেন্ট নিজস্ব কিছু বিজনেস তৈরি করছে, যেমন এগুলো আমাদের দেশেও আছে, বিভিন্ন অন্যান্য দেশেও আছে, কিন্তু এই বিজনেসগুলোকে খুব সুন্দরভাবে ওরা মেনটেন করছে। আসলে ট্যাক্স কিন্তু তেমন বেশি নেওয়া হয় না। সিঙ্গাপুরের ট্যাক্স 2% থেকে এবং 24% পর্যন্ত ওদের ট্যাক্স রেট আছে। এটা আসলে জনগণের এবং ব্যবসায়িক খাতের উপর বেস করে করা হয়, এটা সামনে আমি আপনাদেরকে বলবো। সিঙ্গাপুর কিন্তু সাস্টেইনেবল এবং ফেসিয়াল ডিসিপ্লিন যেগুলো আছে এগুলোর উপর কিন্তু খুব ভালো ফোকাস করছে। আমি একটা আপনাদেরকে ওয়েবসাইট দেখাই, আপনারা যদি এই ওয়েবসাইটটা দেখেন, এই যে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এই তেসমা কোম্পানিটা দেখে আপনি যদি এদের ওয়েবসাইট দেখেন, তাহলে মনে করবেন হ্যাঁ খুব সুন্দর, একটা অনেক ভালো একটা কোম্পানি।
যে কোম্পানির মধ্যে আপনার 900-এর বেশি এমপ্লয়ি আছে, আপনার প্রায় 32টা কান্ট্রির ন্যাশনালিটির লোকজন এখানে কাজ করে। এছাড়া এই কোম্পানির পোর্টফোলিও পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে 2022-এ এটা 403 বিলিয়নের ব্যবসা করে বিজনেস করে গেছে এবং এর টেসমার্ক আরো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে। তাহলে আমরা চিন্তা করি তাহলে টেসমার্ক কোম্পানিটা কার আসলে, এত টাকার মালিক সে? তো এখানে আসলে এটা কোনো ব্যক্তি মালিকানা না, এটা আসলে কোম্পানি। এই কোম্পানিটা সরকার দ্বারা চলতেছে, সরকার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে এই কোম্পানির দ্বারা। এরকম টেসমার্কের মতো সরকারের কাছে আরো অনেকগুলো কোম্পানি আছে, যেমন সরকার ট্রান্সপোর্টেশনের মধ্যে ইনভেস্ট করতেছে, ট্রান্সপোর্টেশন বলতে শিপিং ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলি, এটার মধ্যে ইনভেস্ট করতেছে, এয়ারলাইন্সে ইনভেস্ট করেছে, তারপরে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করেছে। এবং এগুলো শুধু সিঙ্গাপুরের ভিতরেই যে তা নয়, এবং এগুলো দেশে বিদেশে বিভিন্ন দেশে ওরা ইনভেস্ট করে গেছে। এবং সরকারের এই উদ্যোগটা আসলে আলটিমেটলি জনগণই পাচ্ছে। এছাড়া আপনি যদি গভর্নমেন্টের, আমাদের দেশেও অনেক ধরনের এরকম কোম্পানি আছে, আমাদের দেশেও বিভিন্ন দেশে ইনভেস্ট করতেছে এবং বাইরে অনেক দেশেও এরকম বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে। তো দেখা যায় এদের যদি এরা বর্তমানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছে, যদি চিটাং পোর্টে যদি বসুন্ধরা কোম্পানি নিয়ে নেয় অথবা XYZ কোনো একটা কোম্পানি নিয়ে নেয়, তাহলে দেখা যাচ্ছে ওই ব্যক্তির কাছে প্রফিটটা পুরোটা ব্যক্তির কাছে চলে যাচ্ছে, যেটা আমাদের দেশের কাছে আশা করছে। এবং এটাতে কোনো রং নেই, কোনো ইলিগাল কিছু করতেছে না, গভর্নমেন্ট থেকে লিজে অনেক কিছু নেওয়া যায়। এছাড়াও গভর্নমেন্টের আর্নিংয়ের আরও পয়েন্ট আছে, আপনাদেরকে আগেও বলেছি যে ট্যাক্সের বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি যদি দেখেন এখানে ভেহিকেল, পার্সোনাল ভেহিকেল যেগুলো আছে, আপনার গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, এই পার্সোনাল ভেহিকেলের উপরে অনেক প্রচুর পরিমাণে ট্যাক্স আছে, প্রায় 100% পর্যন্ত ট্যাক্স আছে। এরপরে ওয়েলথের উপরে ট্যাক্স আছে অ্যাপ্রক্সিমেটলি আপনার 24% পর্যন্ত ট্যাক্স আছে, প্রপার্টির উপর ট্যাক্স আছে 10% পর্যন্ত। এছাড়াও জিএসটি আছে 8%। এছাড়া সিঙ্গাপুরিয়ান গভর্নমেন্ট ফিসক্যাল সারপ্লাস নামে একটা সিস্টেমের মধ্যে থাকে, যেখানে দেখা যায় ও যত টাকায় খরচ করতেছে তার চেয়ে বেশি ওই গভর্নমেন্টের ইনকাম আসতেছে। এবং এই ফিসক্যাল সারপ্লাস আপনার ওদের কনস্টিটিউশন যেটা আছে এটার মধ্যেও পুরোপুরিভাবে লেখা আছে। আমাদের দেশের জনগণ যাতে একটু ফাইন্যান্সিয়ালি এখন স্টেবল না, যার কারণে স্টেবল হয়, এই জন্য সিঙ্গাপুর গভর্নমেন্ট একটা সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড শুরু করেছিল। এই প্রভিডেন্ট ফান্ডের আসলে কাজ ছিল আপনার যা স্যালারির লোকজন দেশে যারা চাকরি করতেছে ওরা যা স্যালারি পাবে এর একটা অ্যামাউন্ট ওই ফান্ডে ওরা সেভিং করবে। এদের মেম্বারশিপ হচ্ছে বর্তমানে 42 লক্ষ এদের মেম্বার আছে এবং এমপ্লয়ি আছে অ্যারাউন্ড 1,60,000। এবং এর কারণেই আপনার গ্রোস যে জিডিপি সিঙ্গাপুর পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে প্রভিডেন্ট ফান্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট জিডিপি আছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের সেভিং প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটা জিডিপি সবচেয়ে হাইয়েস্ট। 2021 সালে সিঙ্গাপুরের সেভিং প্রভিডেন্ট ফান্ড অ্যারাউন্ড 57% পর্যন্ত আগিয়ে গিয়েছে। এছাড়া পৃথিবীর মধ্যে বর্তমানে 2021 সালের রিপোর্টের মধ্যে আমরা যা দেখেছি সিঙ্গাপুর টপ 3 রিচেস্ট কান্ট্রির মধ্যে কিন্তু আছে। তো আমরা যদি দেখি তাহলে এখানে শুধু গভর্নমেন্ট না, যারা সরকারি কর্মকর্তা আছেন শুধু তারাই না, পুরো জনগণ, পুরো দেশের যত জনগণ আছে সবাই কিন্তু দেশটাকে উন্নত করার পিছনে লেগে গেছে এবং সবাই বিভিন্ন ধরনের সেভিংস, বিভিন্ন এই যে ময়লা ফেলানো এগুলো গভর্নমেন্টের, এগুলো আমাদেরও আসলে ফেস করা লাগবে, এমন কিছু ওদের গভর্নমেন্টের সাধারণ জনগণের মধ্যে চলে আসছে। তাহলে আমরা এখন পর্যন্ত যা দেখলাম, তাহলে জনগণের কাছে এত টাকা আসলো করতে, জনগণ কিভাবে আর্ন করতেছে এবং ওরা যে প্রভিডেন্ট ফান্ড এবং সেভিংস এগুলো করার জন্য ওদের কাছে এই চাকরিগুলো আসতেছে। মাত্র আমরা যদি একটু আগে গিয়ে দেখি তাহলে মাত্র দেশটা উন্নত হচ্ছে, মাত্র দেশটা দ্রুত থেকে বের হলো, এরা মাত্র গ্রো করতেছে। তাহলে এই অবস্থায় এদের কাছে এত টাকা আসলে কীভাবে? এবং যে এখানে কোনো কিছুই নাই, কিছু নেই বলতে আপনার খুব খালি একটা ময়দান, ওই জায়গার মধ্যে এত পরিমাণে টাকা আসলো করতে একটা চিন্তা আসে। আসলে এরকম সিচুয়েশনের মধ্যে গভর্নমেন্টের কিক স্টার্ট করতে, ইকোনমিকে কিক স্টার্ট করা লাগে এবং এই কিক স্টার্ট আসলে দুইভাবে হয়। একটা হচ্ছে যদি গভর্নমেন্ট প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে বিভিন্ন স্ট্রাকচার বানায়, বিভিন্ন এমন কিছু বানায় যেখান থেকে টাকা আসে গভর্নমেন্টের কাছে। আরেকটা হচ্ছে ইকোনমি বুস্ট করার জন্য বাহিরের কোম্পানিগুলোকে, বাহিরের যেসব ইনভেস্টর আছে তাদেরকে নিজের দেশে ইনভেস্ট করার জন্য সুযোগ করে দেয়। এখানে খুব সুন্দর করে লিউ ওয়াং ইউ গভর্নমেন্টের যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো এটা তো আপনার প্রথমেই বলেছি। এছাড়া যারা
এই সিঙ্গাপুরের মধ্যে প্রথম থেকে যুদ্ধের আগে থেকে আমরা জানি সিঙ্গাপুর একটা পোর্টের মধ্যে একটা হাব ছিল, শিপের জন্য একটা হাব ছিল, যার কারণে বিভিন্ন দেশের শিপ এখানে আসতো। এখন যদি দেখি আমরা, গভর্নমেন্ট এই ছাড়াই আপনার বিভিন্ন প্রজেক্টে হাত দিয়েছিল। এর মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে আপনার সিঙ্গাপুর খুব সুন্দর একটা পোর্ট বানিয়ে দিয়েছে, যেখানে সব ধরনের বড় বড় শিপ আসতে পারে এবং এটা খুব বড় বিশাল করে বানিয়েছিল। এবং সেকেন্ড হচ্ছে সিঙ্গাপুরের একটা এয়ারপোর্ট আছে এবং এটা খুবই ফেমাস। পুরো সিঙ্গাপুর একটা এয়ারপোর্টটা দেখলে আপনার মনে হবে আপনার একটা সিটির মধ্যে আসছে, আসলে এটা একটা সিটি না, এটা পুরোটাই একটা ধরেন একটা এয়ারপোর্ট। এছাড়া আরও বিভিন্ন খাতে ইনভেস্ট তো তার আছে। তো এছাড়া বাহিরের যে ইনভেস্টরগুলো আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা এই যে ট্যাক্স আছে এই ট্যাক্সটাকে একদম কমিয়ে দিয়েছে, একদম নাই বললেই চলে, যে বাইরে ইনভেস্টমেন্ট যাতে দেশে ঢুকে। আর সেকেন্ড যেটা করলো ওরা, যে সরকারি চাকরিজীবী যারা একটু বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে রিটায়ার পাঠিয়ে দিয়েছে এবং ইয়ং জেনারেশনকে সুযোগ দিয়েছে। তারপরে যেটা করলেন, এই যে কোনো গভর্নমেন্টের বাহিরের কোনো ইনভেস্টর আসলে গভর্নমেন্টের অনেক পেপার ওয়ার্কস লাগে যা আসলে দরকার, কিন্তু এখানে খুব ইজিভাবে এরা পেপার ওয়ার্কসটাকে একটা পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন, যে পেপার ওয়ার্ক শুধু একটা পেজ নিয়ে আপনি এখানে সিঙ্গাপুরের মধ্যে ইনভেস্ট করতে পারবেন। এছাড়া বাইরে ইনভেস্টমেন্ট যদি আপনার এখানে আনতে হয় তাহলে আপনার ওদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, এবং এত ছোট একটা দেশ এরা কেমনে এত টাকা ফরেন ইনভেস্টমেন্ট নিবে, তো যার কারণে এরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন বাইরের ইনভেস্টরদেরকেও সুযোগ দিয়েছে। আর এই সব ইজি কাজগুলো করার জন্য আপনার যে এত কম ইজিতে আপনি যে কাজগুলো করতে পারবেন, এটার জন্য ইজি অফ ডুইং বিজনেস নামে একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রেকর্ড আছে, তার মধ্যে সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে আছে এবং নিউজিল্যান্ড প্রথম স্থানে আছে, যে আপনি খুব ইজিতে আপনি এটাতে বাইরের ইনভেস্টমেন্ট ধরেন আপনি বিদেশে আপনি ওখানে গিয়ে ব্যবসা করতে পারবেন। এছাড়া আমরা যদি দেখি তাহলে বাইরের ইনভেস্টররা যদি আমার সিঙ্গাপুরে আসে ইনভেস্ট করতে চায়, তাহলে ইনভেস্টরদেরও এটা মেকশিওর করতে হয় যে দেশের ক্রাইম রেট কেমন হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে। আসলে প্রত্যেকটা ক্রাইম যদি আমরা দেখি যে এটা করাপশন থেকেই সৃষ্টি হচ্ছে, এটা দুর্নীতি করাপশন এগুলো থেকেই সৃষ্টি হয়। এবং লি ওয়াং ইউ এমন কি করেছে যে পুরো দেশে করাপশন নাই বললেই চলে। বর্তমানে ওনার প্রথম চেষ্টা যেটা ছিল যে সরকারি যেসব কর্মকর্তা আছে তাদের স্যালারি অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে, এবং যারা মিনিস্টার আছে তাদের স্যালারি বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে। এবং বর্তমানে যে হাইয়েস্ট পেড স্যালারি ওয়ার্ল্ডে প্রাইম মিনিস্টারের মধ্যে, এটা সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারই, এবং এই প্রাইম মিনিস্টারটা আসলে বর্তমানে যে আছে এ হচ্ছে লি ওয়াং ইউরই সন্তান করেছিল। এর মধ্যে দ্বিতীয় নম্বর যেটা করেছে ওনারা আপনার পারফরমেন্সের উপরে একটা ফান্ড দেয়া, স্যালারি বাড়ায়, ইনক্রিজ করে, যে আপনার পারফরমেন্স ভালো ছিল তাহলে আপনাকে স্যালারি আরও বাড়িয়ে দিবে। লি ওয়াং ইউ 3 নম্বর যে কাজটা করলো দুর্নীতি সরানোর জন্য, এটা হচ্ছে আপনার কেউ যদি এত টাকা স্যালারি পাওয়ার পরেও, মিনিস্টার বলেন সরকারি কর্মকর্তা বলেন, ওদেরকে কিন্তু অনেক হাই পেড করা হচ্ছে, হাই পরিমাণে স্যালারি দেওয়া হচ্ছে, তারপরেও যদি কেউ এত বেশি লোভী হয়ে যায় যে ওদের দুর্নীতি করে, তাহলে তাকে $1 লক্ষ ফাইন দেওয়া হয় এবং 5 বছরের জেল পানিশমেন্ট দেওয়া হয়। এছাড়াও সিঙ্গাপুর 1970-এর দিকে ট্রি প্ল্যান্টিং ডে বলে একটা দিন ঘোষণা করেছিল। এই দিনে জনগণ যেখানে আছে ওখানে একটা করে গাছ লাগাবে, এটাই ওদের টার্গেট ছিল। 70-এর পর 10 বছরের মধ্যে এটা পুরো দেশটা ফুল একটা গার্ডেন হয়ে গেছে, চারদিকে গাছ এবং সব কিছুই ক্লিন, আপনার লেকগুলো ক্লিন হয়ে গেছিল। তারপরে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গার্ডেন যদি আপনি দেখতে চান, এটা সিঙ্গাপুরের মধ্যেই আছে। রিসোর্সের কথা বলি, সিঙ্গাপুর আসলে শুরু করেছিল টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল দিয়ে, কিন্তু লি ওয়াং ইউ এটা আসলে তখন ওনার চিন্তা আসলো আমার দেশের জনগণ আসলে খুব লো কস্ট একটা লেভেলের মধ্যে টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার দেশের লোকজনকে আরো উন্নত হতে হবে, লোকজনের আরো কিছু শিখতে হবে। তো যার কারণে ম্যান্ডেটরি করে দিয়েছে প্রত্যেকটা কোম্পানির মধ্যে প্রত্যেকটা জনগণের একদিন যে কোনো এমপ্লয়ির ওদের নলেজের জন্য ওদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, ওদের জেনারেল স্কিল যেটা আছে এটাকে আরো গ্রোথ করার জন্য। তারপর আস্তে আস্তে দেখা যায় বর্তমানে আপনি দেখবেন এই কিছু কিছু ছোট ছোট এই স্টেপগুলোর জন্য বর্তমানে সিঙ্গাপুর আপনার বায়োকেমিক্যাল বলেন, আপনার কেমিক্যাল বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, আপনি ইলেকট্রনিক্স বলেন, আপনি এয়ার স্পেস বলেন,
প্রায় অনেক জায়গার দিক দিয়ে এরা অনেক উন্নত এবং অনেকটুকু আগিয়ে গিয়েছে। এবং এইসব আগানোর উদ্দেশ্য, এইসব আগানোর যদি আমি কাউকে দিতে চাই তাহলে এটা লি ওয়াং ইউ। যে আমার দেশের জনগণ শুধু লেবারের মধ্যে থাকবে না, তারা আমার দেশকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, লি ওয়াং ইউ দেশের জন্য, জনগণের জন্য এত কিছু করেছে, কিন্তু তার কোনো নাম নেই, তার কোনো স্ট্যাচু নেই। আপনি অন্যদিকে যদি দেখি, অন্যদিকে আমাদের আশেপাশে দেশগুলোতে দেখি, আমাদের দেশে ওনারা ওদের পার্টির নাম এবং বিভিন্ন ইয়ার নাম করাতে ব্যস্ত থাকে। যেখানে আপনি অপোজিটে যদি সিঙ্গাপুরে লি ওয়াং ইউকে দেখেন, তাহলে আপনি পুরো সিঙ্গাপুর ঘুরেও ওর একটা নাম পাবেন না কোনো স্থাপনাতে অথবা কোনো একটা রোডে অথবা এটা লি ওয়াং ইউর একটা চ্যালেঞ্জ ছিল। ওর আসলে ওর যে উদ্দেশ্য ছিল দেশের প্রতি ছিল, দেশের কাজের প্রতি ছিল, জনগণের প্রতি ছিল, দেশকে কীভাবে ডেভেলপ করা যায় এগুলোর প্রতি ছিল। এটা না যে আমার নাম গ্রো করতে হবে, আমার পার্টির নাম গ্রো করতে হবে, এটা নিয়ে ছিল। আসলে আমরা এখন পর্যন্ত সব কিছুই জানছি, সিঙ্গাপুর কেমনে যুদ্ধ করলো, কোথা থেকে কোথায় আসলো, লি ওয়াং ইউকে, এই পুরো স্টোরির পিছনে লি ওয়াং ইউর হাত ছিল। তো দেশটার মধ্যে এখনো বর্তমানে কিছু কিছু লোক লি ওয়াং ইউকে একজন ডিক্টেটর হিসাবেও বলে। তবে এটার পিছনে কারণ হচ্ছে লি ওয়াং ইউ থাকার সময় ও প্রেস মিডিয়া এদেরকে প্রথমে কোনো রকমের এই ধরেন নাই বললেই চলে। ওরা এই ধরনের কোনো ফেসিলিটি প্রেস মিডিয়াকে দেয় এবং খুব কম মাত্রায় মিডিয়া সাপোর্ট পেয়েছিল। বর্তমানে এটা চেঞ্জ হচ্ছে এবং আসলে এটারও পিছনে কারণ আছে। লি ওয়াং ইউ তার উদ্দেশ্য, তার টার্গেট জনগণের প্রতি ছিল, দেশের প্রতি ছিল। ওনার টাকা কেমনে নিজে আর্ন করবে, কেমনে নিজেকে জনগণের লিডার বলবে, এগুলোর মধ্যে ব্যস্ত ছিল না। ও খুব সুন্দর করে দেশটাকে গ্রো করেছে, যেটা বর্তমানে আমরা অলরেডি ওর কাজের ফল দেখতে পাচ্ছি। ওর সন্তান, ওর ছেলে বর্তমান প্রাইম মিনিস্টার, ওকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, এখানে দেখো আমি চাইলে আমি এটা করতে পারতাম, আমি এমন তোমাদেরকে বলতে পারতাম যে দেখো আমি তোমাদের বড়, আমি তোমাদের কীভাবে করেছি, এ নিয়ে অনেক কিছু বলেছিল। তার মধ্যে ওর একটা স্টেটমেন্ট আছে যেটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি। দেখেন, আমরা এই বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা দেখি, আমাদের দেশেও খুব এমন আহামরি না, অনেক কিছু চেঞ্জেস করা লাগবে। জনগণের থেকে আগে চেঞ্জেস হতে হবে, তারপর আমরা নিজেরা চেঞ্জেস হবো। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওতে হতে পারে অনেক ধরনের মিস্টেক থাকতে পারে, ল্যাকিংস থাকতে পারে, অনেক প্রোনাউন্সিয়েশনে হয়তো ভুল হতে পারে। এখন আমি কোনো রেগুলার না, সো যদি ভুল হয়ে থাকে, যদি কোনো ইয়ে হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করে যাবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আশা করি আপনারা অলরেডি আমার এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তারপরেও যদি কোনো ইচ্ছা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।